সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ বাম রাজনীতিকদের। দুর্বলতা নয়, কাজ ও উদ্দেশ্যকে বড় করে দেখার আহ্বান বিএনপির। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন চায় জামায়াত। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। অতীতের বস্তা বসায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্য মেনে না নেওয়ার হুঁশিয়ারি এনসিপির। গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি ইয়াসমিন অনন্যা। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। বোনের পর ভাইয়ের মৃত্যু, নিহত বেড়ে 32, হাসপাতালে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। হতাহতের সংখ্যা নির্ণয়ে কমিটি। নাটোরের বড়াই গ্রামে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল 8 জনের, 7 জন একই পরিবারের। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা, পালিয়েছে চালক হেলপার। এবং যুক্তরাষ্ট্র থেকে 25 লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত সরকারের। ট্রাম্প প্রশাসন আরোপিত শুল্ক কমানোর আশা অর্থ উপদেষ্টার। অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এনসিপির প্রতি পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, এলডিপি সহ বিভিন্ন বাম দলের নেতারা। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানান তারা। ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে চলমান সংকট কেটে যাবে বলেও মত তাদের। যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে 13টি রাজনৈতিক দলের বৈঠক শেষে কথা জানান রাজনীতিকরা। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একদিনের ব্যবধানে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে যমুনায় বৈঠক করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিকেলে বৈঠকে অংশ নেয় এবি পার্টি, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, জাসদ, বাসদ সহ বাম দলগুলো। বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অভ্যুত্থানের বছর পার না হতেই পরাজিত শক্তির বিভিন্ন ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক ঐক্যকে আরও দৃশ্যমান করার আহ্বান জানান তিনি। পরে বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সাংবাদিকদের সামনে হাজির হন রাজনৈতিক দলের নেতা। প্রত্যেকেই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ করেন, এনসিপির প্রতি বিশেষ নজর দিচ্ছে সরকার, যে কারণে রাজনৈতিক বিভাজন বাড়ছে। সরকার নিরপেক্ষতা হারালে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তারা সবার প্রতি সমান আচরণের দাবি তোলেন। সরকারের কর্মকাণ্ডে এবং ভূমিকায় দেখা গেছে যে তারা এনসিপির প্রতি একটু পক্ষপাত দুষ্ট ভূমিকা পালন করছে। আপনি কোনো রাজনৈতিক দলকে প্রোটোকল দিচ্ছেন, কোনো রাজনৈতিক দল সরকারি সুবিধা পাচ্ছে, আর আমরা অনেক রাজনৈতিক দল আছে, আমরা কোথাও যাচ্ছি, চলছি, ফিরছি, আমাদের কোনো সরকারের সেই ধরনের কোনো আমরা প্রোটোকলের কথা আমরা বলছি না। সরকারের ভূমিকায় যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে গুরুত্ব অগুরুত্ব নির্ধারিত হয়ে যায়, এটা অনেকের মধ্যে ক্ষোভ সৃষ্টি করছে এবং এটা ন্যূনতম জাতীয় ঐকমত্য রক্ষার ক্ষেত্রে একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেশে চলমান সংকট, অস্থিরতা কাটাতে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি করেন রাজনীতিকরা। নির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন এবং নির্বাচন কমিশন সেই পথে যদি হাঁটে, আমরা যদি সবাই মিলে হাঁটতে পারি সহযোগিতা করে, তাহলে সংকট দূর করতে পারবো। সকল সংকটের অবসান ঘটবে যদি আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করেন এবং নির্বাচন নিয়ে নতুন কোনো চিন্তা না করেন। বাস্তবে একটা নিরপেক্ষ অবাধ নির্বাচনের পরিবেশ সরকারকে নিশ্চিত করতে হবে। রাজনৈতিক বিভাজন তৈরি হলেও ফ্যাসিবাদ ঠেকানোর প্রশ্নে সবাই এক জানিয়ে নেতারা বলেন, ঐক্য ধরে রাখতে হলে সরকারকেই উদ্যোগী হতে হবে। নির্বাচনের একটা সুনির্দিষ্ট। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাকে বড় করে না দেখে তাদের কাজ করার প্রক্রিয়া উদ্দেশ্যকে বড় করে দেখা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন বানচালের অপচেষ্টা থেকে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে বলে জানান তিনি। এদিকে বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতাকে নয় বরং তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। ফেব্রুয়ারিতে ভোটের বিষয়ে আশাবাদী মির্জা ফখরুল মনে করেন, নির্বাচন নিয়ে সঠিক পথে এগোচ্ছে অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা এই সরকারকে আপনার সব রকম সহযোগিতা প্রদান করব। গণতন্ত্রের উত্তরণের জন্যে যা কিছুই করা দরকার আমরা সেই কাজগুলো আমরা করবো। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন নিয়ে আসা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী শক্তিকে যে পরাজিত করা হয়েছে, সেটা এই জুলাই আগস্ট মাসেই ওই শক্তির আবার উত্থানের একটা নমুনা দেখা মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা সবসময় যেটা চাইব যে অতি দ্রুত নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়। এদিন সকালে ময়মনসিংহে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে বিএনপি সরকার গঠন করলে ব্যবসায়ীদের হাত ধরেই হবে দেশের উন্নয়ন। সেই লক্ষ্যে সংস্কার করা হবে প্রয়োজনীয় সব আইন। বাংলাদেশ অর্থনীতি আজকে যেখানে এসে দাঁড়িয়েছে, আমরা গর্তের কিনারায় এসে দাঁড়িয়েছে, অনেকে বলে গর্তে পড়েই গেছে, এবং এটাকে সেখান থেকে বের করে আনার জন্য ব্যবসায়ী সমিতির সহযোগিতা ছাড়া, সমর্থন ছাড়া এটা একেবারেই সম্ভব না। বিগত দিনে অর্থনীতি লুটেরাদের হাতে তুলে দেওয়া হয়েছিল বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের প্রথম অংশে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দলীয় সমাবেশে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বুদ্ধিবৃত্তিক দুর্নীতি করেছে। এ ধরনের দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বহু রূপ আছে। মানুষ মনে করে শুধুমাত্র ঘুষ আর চাঁদা, এই দুইটাতেই বোধহয় দুর্নীতি। না, অবশ্যই এই দুইটা বড় মাত্রার দুর্নীতি, কিন্তু এর বাইরে আরেকটা বড় দুর্নীতি আছে, এটা হচ্ছে বুদ্ধিভিত্তিক দুর্নীতি। এটা তারাই করতে পারে সত্যিকার অর্থে দেশ এবং জনগণের প্রতি যাদের দায়বদ্ধতা নাই, ভালোবাসা নাই, মায়া নাই। দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে হলে আমাদের একটা কার্যকর নির্বাচন লাগবে। সেই নির্বাচনটা আমরা আশা করছি আগামী বছরের প্রথম দিকে ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই? আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের বস্তা পচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না, এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রকাশ করে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন তিনি। আওয়ামী লীগের সঙ্গে কোনো সখ্য মেনে না নেওয়ারও হুঁশিয়ারি উচ্চারণ করেন হাসনাত আব্দুল্লাহ। আর বিমান দুর্ঘটনার যথাযথ তদন্ত দাবি করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ করতে জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় চাঁদপুরে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শহরের সার্কিট হাউস থেকে কালো পতাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির শোক মিছিলে যোগ দেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। পরে মিছিলটি শহরের বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এ সময় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ দাবি করে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, ডক্টর ইউনূসের স্বজনপ্রীতির বড় উদাহরণ স্বাস্থ্য উপদেষ্টা। এর দায়ভার এই বাহিনীকে অবশ্যই দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। এই স্বাস্থ্য উপদেষ্টার
অনীতিবিলম্বে এই জনগণের যে টাকা পয়সা বেতন দিছে সেগুলো রাষ্ট্রভার কোষাগারে জমা দিয়ে অনীতিবিলম্বে পদত্যাগ করা উচিত। এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, লোক দেখানোর জন্য গতানুগতিক তদন্ত চায় না এনসিপি। এই সরকারকে, এই দেশের বিচার বিভাগকে এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং সেই দায়িত্ব এই সরকারকে নিতে হবে। বিকেলে চাঁদপুর থেকে কুমিল্লায় পৌঁছায় এনসিপির পদযাত্রা। শহরের টপঝং ব্রিজ থেকে জুলাই পদযাত্রা করে টাউন হল মাঠের সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের সঙ্গে কারো সখ্যতা মেনে নেবে না এনসিপি। আমরা দেখেছি গতকাল যখন ঢাকায় আগুনে পুড়ছে তখন সেখানে আওয়ামী লীগ আসছে আলু পোড়া দিয়ে খেতে। আপনি বিএনপি করেন, আমার সমস্যা নাই, জামাত করেন, সমস্যা নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে সখ্যতাকে আমরা মেনে নিব না। এর আগে সদর দক্ষিণ উপজেলায় জুলাই আন্দোলনের শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত করে তার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। মাইলস্টোন ট্র্যাজেডিতে সারা দেশে শোকের ছায়া। একদিনের ব্যবধানে বোনের পর মারা গেল ছোট ভাইও। তৃতীয় শ্রেণীর নাজিয়ার পর মঙ্গলবার রাতে মারা যায় প্রথম শ্রেণীর ছাত্র তার ভাই নাফি। এ নিয়ে যুদ্ধবিমান বিধ্বস্তের নিহতের সংখ্যা বেড়ে হলো ৩২ জন। হাসপাতালের বেডে কাতরাচ্ছে ছোট ছোট প্রাণ। এদিকে আহতদের উন্নত চিকিৎসায় ঢাকায় কাজ শুরু করেছে সিঙ্গাপুরের চিকিৎসক দল। এরই মধ্যে ঢাকায় এসে পৌঁছেছে ভারতের বিশেষজ্ঞরাও। এক দুর্ঘটনায় আজীবনের জন্য স্মৃতি হয়ে গেল পারিবারিক এই ছবি। উত্তরা মাইলস্টোন স্কুলের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নাজিয়া এক স্কুলের ২য় শ্রেণীতে পড়ত আদরের ছোট ভাই নাফি। ৯০% পড়া নিয়ে নাজিয়ার মৃত্যুর ২৪ ঘন্টার ব্যবধানে না ফেরা দেশে পাড়ি জমায় বাবা মায়ের এই শেষ সম্বল। মঙ্গলবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাফি। এ ঘটনায় চিকিৎসা সহায়তা করতে কাজ শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক দল। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় শিগগিরই বিশেষজ্ঞ দল পাঠাবে ভারত। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩২ জনে ঠেকেছে। রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৫০ শতাধিক ভুক্তভোগী। দুপুরে জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, ভর্তি ৪৪ জনের মধ্যে ২১ জনের অবস্থায় সংকটাপন্ন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে। এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। এই পেশেন্টগুলোকে ক্যাটাগরাইজ করি আমরা এই জন্য যে যাতে করে তাদের জন্য আমরা স্পেশাল ম্যানেজমেন্ট দিতে পারি। এদিকে ৬ মরদেহের পরিচয় শনাক্তে নিখোঁজ পরিবারের সদস্যদের মালিবাগ সিআইডি ভবনে গিয়ে ডিএনএ নমুনা দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় হতাহত নিখোঁজের প্রকৃত সংখ্যা নির্ণয় ও ঠিকানা সহ তালিকা প্রস্তুতে ৭ সদস্যের কমিটি গঠন করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে এই কমিটি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। মৌখিক পরীক্ষার মাধ্যমে বিচারপতি নিয়োগ বন্ধের দাবি জানিয়েছেন বিএনপির আইনজীবীরা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ সমাবেশ করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় দলটির আইনজীবী নেতারা নিয়োগ কাউন্সিলের একজন সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, বিচারপতি নিয়োগের অধ্যাদেশের মাধ্যমে সংবিধান লঙ্ঘন ও প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা হয়েছে। আগে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে বিচারপতি নিয়োগ দিতেন রাষ্ট্রপতি। বর্তমান সংবিধানের এই বিধান অনুসারে ৫ আগস্টের পট পরিবর্তনের পর একযোগে ২৩ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবছরের শুরুর দিকে সুপ্রিম কোর্টে স্বতন্ত্র কাউন্সিলের মাধ্যমে বিচারপতি নিয়োগের অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এরপর বিচারপতি নিয়োগে গণবিজ্ঞপ্তি জারি করে অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল। ৩০০ জন বিচারপতি হতে চেয়ে আবেদন করে। এর মধ্যে ৫৩ জন মৌখিক পরীক্ষার জন্য ডাক পান। এমন প্রেক্ষাপটে বিচারক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানালেন বিএনপির আইনজীবীরা। সমিতির সামনে এক বিক্ষোভ সমাবেশে তারা অভিযোগ করেন, ফ্যাসিস্টের সহযোগীদের
বিচারপতি করার তোড়জোড় চলছে। এছাড়া নিয়োগ কাউন্সিলের একজন সদস্যের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। প্যানেলের একজন মেম্বার তার স্ত্রী যিনি আওয়ামী লীগের সময় ডিআইজি ছিলেন, তিনি বিচারক হওয়ার জন্য ইন্টারভিউ দিচ্ছেন। আইনজীবী নেতারা বলছেন, অধ্যাদেশের মাধ্যমে সংবিধান লঙ্ঘন ও প্রধান বিচারপতির ক্ষমতা খর্ব করা হয়েছে। অবিলম্বে নিয়োগ থেকে সরে আসার দাবিও জানান তারা। যারা সংবিধানকে উল্টে ফেলতে চায়, যারা সংবিধান মানে না, তাদের সাথে আপনি কোনো অবস্থাতে একাত্মতা প্রকাশ করতে পারেন না। শেখ হাসিনা এবং তার সরকার ৯-৬ করেছিল, আপনি এখন ১৮ আর ১২ শুরু করেছেন। এইটা আমরা কোনোদিনও মেনে নেব না। অধ্যাদেশের মাধ্যমে বিচারক নিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার লিফলেট বিতরণ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপির আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিন ধরে আটকে থাকা ইতালি ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট লেটার জটিলতা দ্রুত নিষ্পত্তির দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সকালে রাজধানীর গুলশান ২ নম্বরে ইতালি এম্বাসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ভিসা প্রত্যাশীরা। পরে পুলিশ সেখান থেকে সরিয়ে দিলে গুলশান ১ নম্বরে ইতালির ভিসা সেন্টার ভিএসএফ গ্লোবালের সামনে অবস্থান নেন। তাদের অভিযোগ, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে ১.৫ থেকে ২ বছর অপেক্ষা করেও মিলেনি ভিসা। বিষয়টি প্রবাসী মন্ত্রণালয়কে জানালেও কোনো সুরাহা হয়নি। দ্রুত ভিসা ও অ্যাপয়েন্টমেন্ট জটিলতা সমাধানের আহ্বান জানান তারা। আজকে প্রায় ১.৫ বছরের মতন এখন পর্যন্ত আমাকে কোনো অ্যাপার্টমেন্ট দিতেছে না। যদি কাগজটা অরিজিনাল থাকে আমাদের ভিসা দিক, আর যদি অরিজিনাল না থাকে ভাই আমাদের রিজেক্ট করে দিক, আমরা ভিসা চাই না। আমি কুয়েত থেকে চাকরি ছাইরা এসে আমি বিএফএস এ জমা দিয়েছি আগস্টের ১৪ তারিখে ২৩ সালে। সেই পাসপোর্ট আমার আজও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ মেট্রিক টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব উদ্যোগের ফলে ট্রাম্প প্রশাসনের আরোপিত শুল্ক কমাবে বলে আশা অর্থ উপদেষ্টার। বিকেলে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা বলেন, এতে সরকারের আমদানিতে বৈচিত্র্য আসবে। এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের বিষয়ে ইউএসটিআর এর সঙ্গে আবারও আলোচনা করতে চলতি মাসেই বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্র যাবেন জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, আলোচনা চলছে। আশা করা যায় শুল্ক হার কমাবে ট্রাম্প প্রশাসন। উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গম ছাড়াও সার, এলএনজি আমদানি সংক্রান্ত বেশ কয়েকটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। 2.5 মিলিয়ন বোধহয় টনের গম ইউএসএ থেকে আনার জন্য আমরা অনুমোদন করেছি। ইউএসএ থেকে আনার একটা আমাদের সেটা হলো রেশনালটা, যুক্তিটা হলো আমরা একটু চাচ্ছি ডাইভার্সিফাই করতে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা যেই ব্লক থেকে আনি, রাশিয়ান ব্লক, ইউক্রেন ব্লক, সেখানে একটু আনসার্টিনিটি দেখা গেছে, সেখানে ব্ল্যাক সির ব্যাপার এখন কিন্তু ঝামেলা হবে। আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে, ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য এটা সহায়ক হবে আমাদের। ভ্যাপসা গরমের মধ্যে বৃষ্টি আবারও নিয়ে আসছে স্বস্তি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর প্রভাবে ২৪ জুলাইয়ের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত হতে পারে, উত্তাল থাকতে পারে সাগর। এদিকে পরিবেশবিদদের মতে বেশিরভাগ সময়ই বায়ুতে আর্দ্রতা থাকায় অল্প সময়ে অতিবৃষ্টির কারণে বন্যা ও জলাবদ্ধতার শঙ্কা থাকবে। গত কয়েকদিনে ভ্যাপসা গরমে ভুগছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের মানুষ, সঙ্গে থেমে থেমে বৃষ্টিপাত। সারা দেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সাগরে তৈরি হয়েছে লঘুচাপ। ২৪ জুলাইয়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার এবং সাগর উত্তাল থাকার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল পরশুর ভিতরে এই মৌসুমি বায়ুটা সক্রিয় হবে, সেই সময় বৃষ্টিটা শুরু হয়ে যাবে। পূর্বাভাস বলছে বরিশাল, খুলনা, সিলেট, ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টিপাত আরও বাড়বে। এর প্রভাবে আপনার সাগর উত্তাল হয়ে যাবে এবং সারা দেশে বৃষ্টি বেড়ে যাবে। 25, 26, 27, 28 তারিখে অনেক জায়গায় ভারী বর্ষণ হতে পারে। এর জন্য হয়তো আমরা আজকালের ভিতরে অতি ভারী বর্ষণের জন্য সংকেত জারি করব। এদিকে অতিবৃষ্টির ফলে বন্যা এবং বিভিন্ন স্থানে জলাবদ্ধতার শঙ্কার কথা জানান পরিবেশবিদরা। দীর্ঘ সময় বায়ুতে আর্দ্রতার পরিমাণ বজায় থাকা সহ অল্প সময়ে বেশি বৃষ্টিপাতকে দায়ী করছেন তারা। অল্প সময়ে দেশের কোনো একটা অংশে বা কোনো একটা ক্ষুদ্র অংশে অনেক বেশি বৃষ্টিপাত হচ্ছে, অথচ আগে বৃহৎ একটি অঞ্চলব্যাপী মেঘ তৈরি হতো এবং একটি বৃহৎ অঞ্চলব্যাপী বৃষ্টিপাতটা হতো। আবহাওয়া অধিদপ্তরের জুলাই মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, মাসটিতে দেশের স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।